তাহলে আজকে আমরা নির্ণায়কের কিছু বৈশিষ্ট্য বা ধর্ম সম্পর্কে জানতে চলেছি। দেখো, নির্ণায়কের ধর্ম, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। তুমি যখন ম্যাথ করবে নির্ণায়কের, এগুলো খুব খুব কাজে লাগবে। এই জন্য বৈশিষ্ট্যগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবো আমরা। দেখো, প্রথম বৈশিষ্ট্য হলো নির্ণায়কের যদি পাশাপাশি বা যে কোনো দুটি সারি বা কলাম এর উপাদান যদি শূন্য হয়, বা যে কোনো একটি সারি বা কলাম যদি শূন্য হয়, তাহলে ওইটার মান শূন্য। আমি একটু লিখে দেখাই। ধরো তোমার একটা নির্ণায়ক বলা হলো এরকম, আমরা লিখলাম ধরো এখানে এ বি সি ডি ই এফ, কিন্তু পরের কলামটা আমরা দিয়ে দিলাম 0 0 0, তাহলে এই নির্ণায়কের মান আসবে শূন্য। অথবা যে কোনো একটা সারিও যদি আমরা শূন্য লিখতাম সবগুলো মান, তাহলে সেই নির্ণায়কের মানও হতো কত? শূন্য। এটা কেন হয় তোমরা কি কেউ বলতে পারো যে কেন শূন্য হয় একটা কলাম বা একটা সারি শূন্য হলে? দেখি কেউ আইডিয়া করতে পারো কিনা। আমি তো তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে নির্ণায়কের বিস্তার যে কোনো সারি বা যে কোনো কলামের সাপেক্ষে করা যায়, তাই না? এখন আমরা যদি এই নির্ণায়কের বিস্তার তৃতীয় কলামের সাপেক্ষে করি, তাহলে ধরো বিষয়টা কি দাঁড়ায়, প্রথমে আসবে এই যে এই জিরোটা আসবে প্রথমে। তাহলে এই জিরোটা লিখবো, পাশাপাশি এই জিরোর কি লিখবো? সহগুণক। সহগুণক কত এটার বলো? জিরো বাদ দাও, সারি কলাম বিই বিএস বি বি সি ই এফ, তাহলে লিখলাম ধরো বি সি ই এফ, তাই না? তাহলে এইটার চিহ্নটা কি আসবে? প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে প্লাস চিহ্নই থাকবে। এরপরে আবার একটা জিরো, দেখো এই যে দ্বিতীয় যে জিরোটা এটা দিলাম, এটার সহগুণক লিখবো। তাহলে আসবে তোমার কি, দেখো এ ডি সি এফ বা এ সি ডি এফ যাই বলো, এ সি ডি এফ, এটা সহগুণক। দেখো এটার চিহ্ন হবে মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এখানে মাইনাস দেব। আবার লাস্টে যে জিরো আছে এটার সাপেক্ষে করো বিস্তার, জিরো দিলাম। এটা সহগুণক কত আসবে? দেখো এ বি ডি ই, এ বি ডি ই, তার মানে দেখো সবার আগে কিন্তু জিরো আছে। এখন এইটুকুর মান যা খুশি আসুক, এই যে এই নির্ণায়কের মান যা খুশি আসুক, এই নির্ণায়কের মান যা খুশি আসুক, কিন্তু তার সাথে তো শূন্য গুণাকার আছে প্রত্যেকটার সাথে, তাই না? জি স্যার। তাহলে জিরো গুণাকার থাকলে ফাইনালি তো আমরা জিরোই পাবো। বিষয়টা কি ক্লিয়ার? জি কারো স্যার। কোনো প্রশ্ন থাকলে করো। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের? জিরো হয়ে যাবে। ওকে, আচ্ছা। এরপরে দেখো দ্বিতীয় বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে আমাদের। এগুলো যত ভালো মনে রাখতে পারবে, নির্ণায়কের অঙ্কগুলি তত সহজ মনে হবে তোমার কাছে। দেখো দ্বিতীয় বৈশিষ্ট্য, যদি নির্ণায়কের যে কোনো দুটি সারি অথবা যে কোনো দুটি কলাম একই রকম হয়, মানে মানগুলো অভিন্ন হয়, তাহলে ওই নির্ণায়কের মান হবে শূন্য। যেমন ধরো এরকম লিখলাম একটা নির্ণায়ক, এখানে ধরো দিলাম আমরা এ বি সি, এখানেও দিলাম ধরো এ বি সি, শেষ সারিটা দিলাম ডি ই এফ। দেখো এখানে কিন্তু দুটি সারি অভিন্ন, দুইটা সারির উপাদান সেম, তাহলে এই নির্ণায়কের মান কি আসবে? জিরো আসবে। এখন তোমার যেটা পাশাপাশি দুটি সমান হওয়া লাগবে এমন কোনো কথা না, দুঃখিত, প্রথম সারি আর তৃতীয় সারিও সমান হতে পারে।
প্রথম কলাম তৃতীয় কলামও সমান হতে পারে। যদি দেখো মান এরকম সমান হয়ে গেছে দুটি সারি বা দুটি কলামের, তাহলে ওই নির্ণায়কের মান কি হবে? শূন্য। মনে থাকবে? ওকে। তৃতীয় বৈশিষ্ট্য, নির্ণায়ককে যদি কোনো একটি নির্দিষ্ট সংখ্যা বা সংখ্যা দিয়ে গুণ করা হয়, এটার মানে হচ্ছে যে কোনো একটা সারি বা যে কোনো একটি কলামকে গুণ করা। ধরো আমরা এরকম লিখলাম, ধরো কে দ্বারা আমরা একটা নির্ণায়ককে গুণ করব। ধরো নির্ণায়কটা লিখলাম আবার এটার মতোই, এ বি সি ডি ই এফ জি এইচ আই। তাহলে কে দিয়ে যখন এটাকে আমরা গুণ করব, প্রত্যেকটা মানকে গুণ করার দরকার নাই, যে কোনো একটা সারি বা যে কোনো একটি কলামের সবগুলি মানকে গুণ করবা। যেমন ধরো আমি যদি চাই এই কে দিয়ে প্রথম সারির সবগুলি মান গুণ করতে পারি, দ্বিতীয় সারির অথবা তৃতীয় সারির সবগুলি মানের গুণ করতে পারি, অথবা আমরা চাইলে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি কলামের যে কোনো একটি কলামের তিনটি মানকে গুণ করতে পারি। বোঝাতে পারলাম? সবগুলারে গুণ করব না। তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি, কে এ, ধরো প্রথম কলামরে গুণ করলাম কে এ, কে বি, কে সি, বাকিগুলো সব ঠিক থাকবে, ডি ই এফ জি এইচ আই। মনে থাকবে বিষয়টা? সবাই কি বুঝেছ? জি স্যার। আচ্ছা, আজকে ক্লাসে নেই কে? একজন তো নেই, সাব্বির নাকি? আচ্ছা জি যাও। স্যার। আচ্ছা ঠিক আছে, ও মনে হয় ক্লাস করবে না, তোমরাই করো। কারণ তোমরা শুরুই করেছো দেরিতে, এরপরও যদি পর পর ক্লাস মিস যায়, গত ক্লাসও তো মনে হয় ও ছিল না, তাই না? গত ক্লাসে জি। কি ও ছিল? না। ওই তো যাও। তাহলে পর পর মিস দেওয়ার মানে হচ্ছে ওর হয়তো ভালো লাগছে না। সমস্যা নেই, যাদের ভালো লাগবে তারাই কন্টিনিউ করো। দেখো এইটাকে তুমি এইভাবে আবার চিন্তা করতে পারো, এই যে একটা নির্ণায়ক, দেখো দ্বিতীয় দ্বিতীয় অংশটা এখানে, এইখানে দেখো একটি সারিতে নির্দিষ্ট একটি মান আছে। দেখো দেখো একটি কলামে, প্রথম কলামে সব জায়গায় কে আছে, তার মানে আমরা চাইলে এখান থেকে কে কমন নিতে পারি। কে কমন নেওয়ার অর্থ এই না যে 9টা মানের মধ্যে কে থাকা লাগবে। যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামে যদি নির্দিষ্ট সংখ্যা থাকে ওইটা আমরা কমন নিতে পারি, দেখেছ? তাহলে এখান থেকে কেটা কমন নিলে আবার তুমি এই যে এইখান থেকে এখানে ফেরত আসতে পারো। মনে থাকবে বিষয়টা? কমন নিতে চাইলে এইভাবে নিবা, আবার যদি গুণ করতে চাও, গুণ করতে চাইলে এইভাবে দেবা। তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যদি তোমার সমাধানের স্বার্থে কখনো কোনো নির্ণায়কের কোনো রাশি সারি বা কলামকে গুণ করার দরকার হয়, তাহলে যেটা দিয়ে গুণ করবা ওই জিনিসটা দিয়ে আবার নির্ণায়কের মানে ভাগ করা লাগবে। বিষয়টা ক্লিয়ার করি। ধরো তোমাকে একটা নির্ণায়ক দিল, এখন তোমার হিসাব করার সুবিধার্থে এই নির্ণায়কটাকে কে দ্বারা গুণ করা প্রয়োজন? ওকে, কে দ্বারা গুণ করা প্রয়োজন। তাহলে মনে করো আমি কে দ্বারা গুণ করলাম, কে দ্বারা গুণ করে ইকুয়াল দিয়ে এই মানটা পাইলাম। এখন এইটা করলেই কিন্তু উত্তর মিলবে না, কে দ্বারা যেহেতু প্রথম কলামে গুণ করেছি, এখানে আবার 1/কে লিখে দিতে হবে ব্যালেন্স করার জন্য। বোঝাতে পারলাম? জি স্যার। এটা মনে রাখবো, আমরা যদি কোনো রাশি দিয়ে গুণ করি, কোনো একটি ধ্রুবক দিয়ে নির্ণায়ককে গুণ করি, তাহলে ওইটা আবার ব্যালেন্স করে দেওয়ার জন্য ভাগ আকারে লিখে দেবো আমরা, যে 1/কে আবার ভাগ আকারে লিখে দিয়েছি। একই কথা যদি ভাগ করার দরকার হয়, ধরো কে দ্বারা প্রথম কলামের প্রত্যেকটি মানকে ভাগ করা প্রয়োজন, তাহলে ভাগের বিপরীত কি? গুণ। তাহলে কে এখানে গুণ আকারে আমরা লিখে রাখবো। তাহলে তিনটা বৈশিষ্ট্য শিখলাম, একটু রিকল করবো আমরা বারবার এগুলা। প্রথম বৈশিষ্ট্য হলো একটি নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলামের সবগুলো উপাদান শূন্য হলে ওই নির্ণায়কের মান শূন্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো একটি নির্ণায়কের যে কোনো দুটি সারি অথবা যে কোনো দুটি কলামের মান উপাদানগুলো সমান হলে ওই নির্ণায়কের মান শূন্য। তৃতীয় বৈশিষ্ট্য হলো
কোন নির্ণায়ককে যদি নির্দিষ্ট কোনো ধ্রুবক বা রাশি দ্বারা গুণ করতে চাই, তাহলে যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামের উপাদানগুলিকে গুণ করব এবং এটা ব্যালেন্স করার জন্য এটা ভাগাকার লিখব। আবার কমন নিতে চাইলে 9টা উপাদানের সাথেই নির্দিষ্ট কিছু গুণাকারে থাকতে হবে এমন কোনো কথা নাই। যে কোনো একটি সারি বা যে কোনো একটি কলামে যদি তুমি কিছু কমন পাও সেটা কমন আকারে নিতে পারো। ওকে, আমরা কিন্তু কিছুক্ষণ পর পর এগুলো রিকল করব, এগুলা বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এখন দেখো, যদি তোমার নির্ণায়কের দেখো নির্দিষ্ট একটা কলামকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে অপর কলাম বা অপর সারি পাওয়া যায়, তাহলে ওই নির্ণায়কের মান 0। যেমন এক্সাম্পল দিচ্ছি আমি, ডানে আসো। 4 নম্বর বৈশিষ্ট্য, কি বললাম, ধরো একটা নির্ণায়ক তোমাকে এরকম দিয়েছি আমি, ধরো লিখলাম এখানে 1 2 3, এইখানে দিলাম মনে করো আমরা 3 6 9, এখানে দিলাম 5 7 মনে করো 0। তুমি একটা বিষয় লক্ষ্য করো, এই যে প্রথম যে সারিটা আছে এইটাকে কিন্তু 3 দ্বারা গুণ করলে এই দ্বিতীয় সারিটা পাওয়া যায়। চিন্তা করে দেখো তো। জি স্যার। হ্যাঁ, যদি কখন এমন ঘটে যে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটি কলামকে নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে গুণ করলে অপর একটি সারি পাওয়া যায় অথবা অপর একটি কলাম পাওয়া যায়, তাহলে ওই নির্ণায়কের মান 0। কেন 0 হয় একটু বুঝিয়ে বলি। একটু আগে 3 নম্বরে আমরা বলেছি যে কোনো সারি বা কলাম থেকে কমন নেওয়া যাবে, তাহলে আমরা কি চাইলে এই দ্বিতীয় সারি থেকে 3 কমন নিতে পারি না? পারি তো নাকি? জি স্যার। তাহলে ইকুয়াল জি। দিয়ে 3 কমন নেই, মনে করো 3 যদি কমন নেই তাহলে কি থাকবে? তাহলে প্রথম সারিতে তো কোনো চেঞ্জ নাই, কমন নিয়েছি দ্বিতীয় সারি থেকে, প্রথমটা ঠিক থাকবে, তৃতীয়টাও ঠিক থাকবে। এবার দেখো দ্বিতীয় সারি থেকে কমন আসলে কি থাকে, 1 2 3। এবার দেখো তো এই নির্ণায়কের মান কি 0 হবে কিনা বলো দেখি। জি স্যার, শূন্য হবে। কেন 0 হবে ওই যে বলো? 2 নাম্বার শর্ত অনুযায়ী। হ্যাঁ, এক্স্যাক্টলি, গুড। যে দুটি সারি এখানে সমান, তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে বিষয়টা, যে কোন একটি সারি বা যে কোন একটি কলামকে তুমি যদি দেখো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করলে আরেকটা সারি পাওয়া যায় অথবা আরেকটা কলাম পাওয়া যায়, তাহলে ওই নির্ণায়কের মান কি হবে? ফাইনালি 0। ওকে, গেল চতুর্থ বৈশিষ্ট্য। এরপরে দেখো আরেকটা মজার বৈশিষ্ট্য একটু বলে দিই। দেখো 5 নম্বর মজার বৈশিষ্ট্যটা কি আমি একটু দেখাই। যে কোনো একটা নির্ণায়কের তুমি যদি দেখো সকল মানগুলা ক্রমিক সংখ্যা, ঠিক আছে, তাহলে ওই নির্ণায়কের মান 0। ক্রমিক সংখ্যা বলতে ধরো আমরা শুরু করলাম, ধরো কথার কথা 10 11 12 13 14 15 16 17 18, দেখো সবগুলি ক্রমিক সংখ্যা, এই যে শুরু হয়েছে, ঠিক আছে, কোনো শেষ নাই। ওকে, তাহলে এইটার মান কি আসবে? 0। মনে থাকবে, এই নির্ণায়কের মান আসবে 0। যে কোনো জায়গা থেকে শুরু হোক, যদি শুরু হয়ে একদম সিরিয়াল মেনটেন করে চলে, সবগুলো মান ক্রমিক ভাবে থাকে, তাহলে এই নির্ণায়কের মান 0। এটা তোমার যে মনে রাখা লাগবে এমন কোনো কথা না, তুমি চাইলে এটার মান বের করেও দেখতে পারো, বের করে দেখবো আলটিমেটলি 0ই পাচ্ছি আমরা। তো এটা যে আলাদা করে মনে রাখা লাগবে এমন কোনো বিষয় না, ঠিক আছে। এখন দেখো আরেকটি মজার বৈশিষ্ট্য বলি। কোনো একটা নির্ণায়কের তুমি যদি সারিগুলিকে কলামে রূপান্তর করো, কলামগুলি সারিতে রূপান্তর করো, ওই নির্ণায়কের মান পরিবর্তিত হবে না। যেমন আমি লিখে দিচ্ছি, ধরো এরকম, ধরো একটা আবার নির্ণায়ক নিলাম, এ বি সি ডি ই এফ জি এইচ আই।
এখন আমি কি করব দেখো, এই প্রথম সারিকে প্রথম কলাম আকারে লিখব, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলাম আকারে লিখব, ঠিক আছে? অথবা উল্টা করেও বলতে পারো, প্রথম কলামকে প্রথম সারিতে নিয়ে যাব, দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারি, তৃতীয় কলামকে তৃতীয় সারিতে নিয়ে যাব, একই কথা। আমরা লিখি, নতুন একটি নির্ণায়ক গঠন করব। এবিসি ছিল প্রথম কলামে, এটা আমি এখন লিখবো প্রথম সারি আকারে। এই দেখো প্রথম সারিতে লিখলাম। ডিইএফ ছিল দ্বিতীয় কলাম, এটাকে দ্বিতীয় সারিতে লিখলাম। জিএইচআই ছিল তৃতীয় কলামে, এটাকে তৃতীয় সারিতে লিখলাম। এই যে নতুন নির্ণায়ক গঠন হলো, এটার মান আর আগেরটার মান সেম। যদি কখনো তোমার অঙ্কের খাতিরে এমন করার দরকার হয় তুমি করতে পারবে, এতে করে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। এগুলো হলো টেকনিক আর কি, আমার তো জানা থাকা স্যার লাগবে। এটা এটা করার উদ্দেশ্যটা কি, এই যে যেটা হ্যাঁ মাত্র করাইলো? হ্যাঁ, এটা করার উদ্দেশ্য আছে। এটা যখন আমরা অঙ্ক করব, প্রত্যেকটা জিনিসের আমরা দেখব, প্রতিফলন দেখব ওখানে, হ্যাঁ, যে এটা আমরা কেন শিখেছিলাম, এটা যে কাজে লাগতেছে ওখানে তুমি তখন বুঝবে, ঠিক স্যার আছে? এটা শুধু একটা সারি একটা কলাম পরিবর্তন করা যাবে না? না না না, ওইটা করা যাবে না। যে তুমি সেটাই করতে হবে? করলে প্রত্যেকটা সারিকে প্রত্যেকটা কলামে নিতে হবে, অথবা প্রত্যেকটা কলামকে প্রত্যেকটা সারিতে নিতে হবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, যেমন দেখো এখানে প্রথম সারি কি ছিল, এডিজি, এটা দেখো প্রথম কলামে তৈরি হয়েছে এডিজি, দেখছো? সারিগুলি কলামে চলে আসছে, অথবা তুমি চিন্তা করতে পারো কলামগুলি সারিতে চলে আসছে, যেভাবে খুশি ভাবতে পারো। তাহলে এই দুইটার মানের কোনো পরিবর্তন হবে না। 6টা বৈশিষ্ট্য গেল। এরপরে আসো, এই তো শেষ করে দিচ্ছি, ভয় পাইও না। স্যার কত বৈশিষ্ট্য মনে রাখবো, এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। যখন আমরা অঙ্ক করব তখন এগুলি মনে থাকবে, এত প্রেশার নেওয়ার কিছু নাই। আচ্ছা দেখো, এবার 7ম বৈশিষ্ট্য। তো স্যার আপনার মনে হয় হেডফোনে একটু সমস্যা দেয়, এই যে খালি একটু পর পর আওয়াজ হয় হেডফোন থেকে? না, আমার এখান থেকে তো আমি তো আওয়াজ শুনতেছি, তাহলে আমার এখানে আওয়াজ হলে তোমরা শুনবা, আমি তো শুনতেছি কার মাইক্রোফোন থেকে যেন আওয়াজ আসতেছে একটা, কাগজ টাগজ নড়লে কেমন আওয়াজ হয় না, ওরকম একটা আওয়াজ আসতেছে। আচ্ছা দেখো, পরের বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে লাগে আমাদের। সেটা কেমন? তুমি নির্ণায়কের পাশাপাশি দুটি সারি অথবা দুটি কলামকে যদি স্থান বিনিময় করো, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এর আগে একটা বিপরীত চিহ্ন দেওয়া লাগে। দেখাচ্ছি আমি। ধরো তোমার কাছে একটা নির্ণায়ক আছে এরকম, এ বি সি ডি ই এফ জি এইচ আই। এখন তোমার সমাধানের স্বার্থে এমন কিছু করার দরকার হলো যে এই প্রথম সারিটাকে দ্বিতীয় সারিতে আনা প্রয়োজন, দ্বিতীয় সারিটাকে প্রথম সারিতে আনা প্রয়োজন। তোমার ধরো এরকম কোনো একটা অপারেশন দরকার, তাহলে তুমি এটা করতে পারবে। দেখো, প্রথম আর দ্বিতীয় সারি বিনিময় করব আমরা, তাহলে প্রথম সারিতে চলে যাবে দ্বিতীয় সারি, অর্থাৎ ডিইএফ এটা চলে যাবে প্রথম সারিতে, আর এবিসি এটা চলে আসবে দ্বিতীয় সারিতে, আর বাকিটা ঠিকই থাকবে। এতে করে তোমার এই প্রথম নির্ণায়কের সাংখ্যিক মানের কোনো পরিবর্তন হবে না, শুধু চিহ্নটা বিপরীত হয়ে যাবে। ধরো এই নির্ণায়কের মান যদি হয়তো 10, এটার মান হবে 10, কিন্তু এটা হবে -10, তার মানে এটার সামনে একটা মাইনাস দিয়ে দেবো আমরা, মনে থাকবে? তুমি চাইলে এটাও করতে পারতা যে দ্বিতীয় এবং তৃতীয় সারি তুমি স্থান বিনিময় করবা, সেটা করলেও এখানে একটা মাইনাস দেবো। মানে পাশাপাশি পাশাপাশি যে কোনো দুটি সারি অথবা যে কোনো দুটি কলাম যদি আমরা স্থান বিনিময় করাই, তাহলে সাংখ্যিক মানের পরিবর্তন হয় না, শুধু চিহ্নটা বিপরীত হয়ে যায়। আগে এখানে প্লাস চিহ্ন ছিল, এখন এটা মাইনাস হয়ে যাবে, বুঝেছ? আর যদি আগে এখানে মাইনাস থেকে থাকতো, তাহলে এটা প্লাস হয়ে যাবে, উল্টো হয়ে যাবে চিহ্ন। ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন। এখন দেখো, তোমার যদি বলি তুমি আবার এবার দ্বিতীয় সারি আর তৃতীয় সারি পরিবর্তন করো, স্থান বিনিময় করো, তাহলে ঘটনা কি ঘটবে? তখন এই মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে। বুঝতে পারলাম? তার মানে তোমার যদি রূপান্তরটা দুইবার ঘটাও, যে প্রথমে ঘটাইলা প্রথম দ্বিতীয় সারির মধ্যে,
পরে আবার ঘটালে দ্বিতীয় তৃতীয় সারির মধ্যে, তাহলে এটা আবার মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ বিপরীত চিহ্ন আসবে পরে পরে আবার। আশা করি আমরা বুঝেছি। এটা তুমি যে কোনো কলামেও প্রয়োগ করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, এখন দেখো আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, আমরা বৈশিষ্ট্যের প্রায় শেষ পর্যায়ে আছি। দেখি 9 নম্বর একটা বৈশিষ্ট্য ও 8। বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম, যদি তুমি দেখো নির্ণায়কের কোনো একটি সারি বা যে কোনো একটি কলামে প্রতিটা মান নির্দিষ্ট সংখ্যার বৃদ্ধি পেয়েছে, প্রতিটা মান নির্দিষ্ট সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটাকে দুইটা নির্ণায়ক বানাইতে পারবা, যোগ বা বিয়োগ আকারে। দেখাচ্ছি আমি। মনে করো তোমার একটা নির্ণায়ক হচ্ছে এরকম, এ প্লাস আলফা, বি প্লাস আলফা, সি প্লাস আলফা, বাকিগুলো এরকম মানগুলো ডি, ই, এফ, জি, এইচ, আই। তাহলে এখন এই নির্ণায়কটা তুমি দেখো, লক্ষ্য করো, প্রথম যে সারি দেখো, প্রত্যেকটা সারি আলফা পরিমাণ, প্রত্যেকটা মান আলফা পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাই না? অথবা কমতেও পারে, যোগও হতে পারে, বিয়োগও হতে পারে। যোগ বিয়োগ যাই থাক, এটাকে আমরা দুইটা নির্ণয়কে প্রকাশ করতে পারবো। কিভাবে দেখাচ্ছি। দেখো প্রথমে এই এই এ প্লাস আলফা যেটা আছে এটা বাদ দিব আমরা, আলফাটা বাদ দিয়ে সবগুলো লিখবো এ বি সি। দেখো তাহলে লিখলাম এ বি সি, বাকিগুলো কোনো পরিবর্তন নাই, ডি ই এফ, জি এইচ আই। মাঝখানে যেহেতু প্লাস চিহ্ন ছিল এই জন্য আমরা এখানে প্লাস দেব। ওকে, মাইনাস থাকলে মাইনাস দেব। আচ্ছা, এরপর এখানে কি থাকবে এবার আলফা, 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 বাকিগুলো ঠিক ডি ই এফ, জি এইচ আই। ওকে, দেখো এরপর তুমি যদি আবার একসাথে করো কি হবে, এ প্লাস আলফা, বি প্লাস আলফা, এই যে এরকম হবে, এ প্লাস আলফা, এই যে বি প্লাস আলফা, এই যে সি প্লাস আলফা, এটা হয়ে যাবে আবার আগের মতো, বাকিগুলো কোনো পরিবর্তন নাই। তো বৈশিষ্ট্যটা বুঝেছি আমরা। স্যার ডি প্লাস ডি হয় না? কোনটা? ডি প্লাস জি, ওই যে এটা হবে দ্বিতীয় না। মান। না না, এই মানটা তো সেম, এটা তুমি আর ইয়ে করার প্রয়োজন নাই। এটা কেন হয়, ঠিক আছে, এটা কেন এরকম ভাবে লেখা যায় তারও কারণ আছে, বুঝেছো? তুমি জি বলতে স্যার। পারো স্যার জি আর জি যোগ করে কি সমস্যা, যেহেতু এ প্লাস আলফা যোগ করছি, বি প্লাস আলফা লিখছি, তাহলে তো জি এবং জি এইচ আর এই যোগ হওয়ার কথা, এটা হবে না। এটা যখন প্রমাণটা দেখবা তখন ক্লিয়ার হবে যে কেন বাকিগুলো যোগ হয় না, শুধু যেই মানটা যোগ আকারে ছিল, দেখো এই তিনটা মান যোগ আকারে ছিল, তাহলে এই তিনটা মানকে ভেঙে আমরা দুইটা দুইটা করে মান বানাবো, ঠিক আছে, যোগের আগে একটা মান, যোগের পরে একটা মান। ওকে, মনে থাকবে আমাদের। তো জি স্যার। আপাতত এই গেল তোমার বৈশিষ্ট্যগুলো, তারপরে যদি ছোটখাটো কোনো বৈশিষ্ট্য বাদ পড়ে থাকে আমি যখন পড়াবো তখন এগুলো বলে দেবো, ঠিক আছে, চিন্তার কিছু নাই। আচ্ছা, এরপরে দেখো আমরা ম্যাট্রিক্স সংক্রান্ত বেশ কিছু জিনিস দেখেছি, কিন্তু কিছু জিনিস বাদ রেখেছি, কারণ ওইটা নির্ণয় ছাড়া তুমি বুঝবা না। ওকে, তো এখন সেই জিনিসগুলো আমরা একটু আলোচনা করে নেই, একটু বুঝিয়ে দেই তোমাকে। দেখো প্রথমে আসবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটাকে কিভাবে আমরা চিনবো? ব্যতিক্রমীও বলতে পারো, সিঙ্গুলারও বলতে পারো। এটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্সও বলে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি? যদি দেখো কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, তাকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। যেমন ধরো আমি একটা ম্যাট্রিক্স নিলাম, ধরো এ, এর মান ধরো এখানে আছে 1, এখানে ধরো লেখা আছে 4, এখানে 2, এখানে 2, তাহলে তুমি এটার নির্ণায়ক কেমন হবে?
নির্ণায়ককে সবসময় আমরা দুইটা খাড়া দাগ দিয়ে প্রকাশ করবো, এই যে এটা বোঝায় নির্ণায়ক। ওকে, তাহলে যখন আমি নির্ণায়ক লিখবো, এটাকে নির্ণায়ক এইভাবেও লেখা হয় অনেক সময়, ডিটারমিনেন্ট এ, এই যে এটা দ্বারাও একই জিনিস বোঝায়, ডিটারমিনেন্ট এ, অথবা এইভাবেও বোঝানো যায়। তাহলে এটার মান হবে এরকম, দেখো 1 2 2 4। এটা নির্ণায়কের মান বের করো, প্রথমে 1 আর 4 গুণ করো, কত হবে 4, এরপর একটা বিয়োগ, 2 দুগুণে 4, কত আসলো 0। তাহলে যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হবে, ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আশা করি মনে থাকবে। ওকে, আচ্ছা, তাহলে অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো? যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 নয়, তাকে আমরা অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। ওকে, আচ্ছা, এরপরে আসবে, দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, আচ্ছা আমি একটা কাজ করি, তোমাদেরকে অ্যাডজয়েন্ট বা বিপরীত ম্যাট্রিক্সটা পরে আলোচনা করি, এতে করে প্রবলেম হবে না, কারণ নির্ণায়কের জিনিসগুলো আজকে একটু দেখাই দিই, এটা ভালো হবে। এটা আমরা পরে আলোচনা করলেও সমস্যা হবে না, এগুলোর আলোচনা সামনে আবার আসবে। তোমার এই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে আমাদের, কিছু অঙ্ক আছে পরের অনুশীলনীতে, তখন যখন করব ওগুলি তখন শিখাই দেব। আচ্ছা, এখন প্রয়োজনে আমরা ইয়ে করি, চলো কিছু অঙ্ক প্র্যাকটিস করি। নির্ণায়কের কিছু মান প্র্যাকটিস করার জন্য আমি একটা জিনিস আগে শিখাই নেই তোমাদের, খুবই গুরুত্বপূর্ণ। রো অপারেশন বা কলাম অপারেশন, এই জিনিসটা একটু পরিচিত হই আমরা। ধরো একটা ম্যাট্রিক্স আমরা নির্ণায়কের আগের মতো নিলাম, ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই নিলাম। এখন এখানে দেখো আমরা রো অপারেশন করছি, মনে করো রো অপারেশন কি আমি বোঝাচ্ছি। দেখো এখানে 3টা রো আছে, আমার অঙ্ক অনুসারে আমরা চিন্তা করব যে কোন রোতে আমার কাজ করতে হবে। ধরো কথার কথা, আমি রো 2 তে কাজ করব, দ্বিতীয় সারিতে কাজ করব, তাহলে এখানে এইভাবে লিখবো, রো 2 প্রাইম, প্রাইম দিব। প্রাইম দেওয়ার অর্থ হচ্ছে যত মান আসবে পরিবর্তিত, সেই মানগুলো রো 2 তে বসবে, মানে আমি রো 2 তে কাজ করব, রো 2 কে চেঞ্জ করব। তাহলে ধরো কিভাবে চেঞ্জ করব, আমি তোমার বললাম এরকম, যে রো 2 এর মধ্যে আমি রো 1 আর রো 2 এর যোগফলটা লিখব, বুঝতে পারলাম? তাহলে রো 1 আর রো 2 এর যোগফলটা রো 2 তে বসবে, আর বাকি দুইটা রো ঠিক থাকবে। তাহলে প্রথম রো ঠিকই রইল, তৃতীয় রো ঠিকই রইল। রো 2 তে কি হবে? রো 1 আর রো 2 এর যোগফল, তাহলে এ আর ডি যোগ করো, এখানে লিখবো প্রথম মান এ প্লাস ডি, আবার বি আর ই যোগ করবা, লাস্টে সি এবং এফ যোগ করবা। বুঝেছো বিষয়টা? রো 2 প্রাইম, প্রাইম দেওয়ার মানে হচ্ছে যেই পরিবর্তিত মান আসবে সেটা রো 2 তে বসাবো আমরা। ওকে, কি করব, পরিবর্তনটা কিভাবে করব? রো 1 আর রো 2 এর মান যোগ করব। যদি আমি এখানে এরকম দিতাম, রো 2 না বলে রো 1 প্রাইম দিতাম, তাহলে কি করতো দেখো, সেটা একটু লিখে দেখাই। যদি তুমি রো 1 প্রাইম দিতা, তাহলে বোঝা গেল বাকি দুইটা রো ঠিক থাকবে, ডি ই এফ। এবার রো 1 প্রাইমে মান বসাইবা, কি বসাইবা? রো 1 আর রো 2 এর যোগফল, তাহলে রো 1 রো 2 যোগ করো, এ প্লাস ডি, বি প্লাস ই, সি প্লাস এফ। মনে থাকবে বিষয়টা? সবাই কি বুঝেছো? একটু জানাও। এটা হলো রো অপারেশন। আমরা চাইলে জি কলাম স্যার। অপারেশনও করতে পারতাম, যদি আমরা এরকম লিখতাম, ধরো কথার কথা যদি এরকম লিখতাম যে কলাম 3 প্রাইম ইজ ইকুয়াল টু, যদি লিখতাম যে কলাম ধরো 2 প্লাস কলাম 3, তাহলে আমরা এই দেখো কলাম 2 আর কলাম 3 যোগ করব, যোগ করে কোথায় নিয়ে বসাবো? কলাম 3 তে বসাবো। তার মানে কলাম 1
টু ঠিকই থাকবে, এই দুটার কোনো চেঞ্জ হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন জি স্যার। যদি বিয়োগ করি তাহলে কি ঘটবে দেখো, আমরা যদি এখানে যোগ না দিয়ে বিয়োগ করতে চাই তখন আমরা এখানে বিয়োগ লিখব, দ্যাটস ইট। তাহলে এখানে বিয়োগ চিহ্ন আসবে এ মাইনাস ডি বি মাইনাস ই সি মাইনাস এফ। আর রো ওয়ান প্রাইম মানে কি এই 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 আর ওয়ানে বসবে, এটা আর ওয়ানে মানটা। ওকে, এখন এখানে একটা বিষয় খুব খুব গুরুত্ব দিয়ে মনে রাখবে। ধরো আমি এই কাজটা যদি করতে চাই যে আমি আর ওয়ানেই বসাবো, এইভাবে বসাবো আর টু মাইনাস আর ওয়ান এই মানটা বসাবো, তাহলে তো এরকম হবে মানটা, তাই না? আর ওয়ান থেকে আর টু বাদ যাবে, তখন হবে দ্বিতীয়টা থেকে প্রথম সারি বাদ, তাহলে ডি মাইনাস এ ই মাইনাস বি এফ মাইনাস সি, তাই না? এইটা করা যাবে না, সাবধান। লক্ষ্য রাখবা তুমি যেই সারিতে বা যেই কলামে মানটা বসাইবা সেই কলাম থেকে অন্যটা বাদ দিতে পারবা, অন্য কোনো কলাম বা অন্য কোনো সারি থেকে ওই সারি বাদ দিতে পারবা না। বিষয়টা আবার বলি, যেমন ধরো আমি রো ওয়ান প্রাইম আর ওয়ান প্রাইম লিখছি, মানে আমি 1 নম্বর সারিতে মানগুলি বসাবো ক্যালকুলেশন করে, তাই না? তাহলে এই 1 নম্বর সারিটা অন্য কোনো সারি থেকে বিয়োগ করা যাবে না। 1 নম্বর সারি থেকে যে কোনো সারি বিয়োগ করতে পারবা, তুমি আর ওয়ান থেকে আর টু করতে পারবা, আর ওয়ান মাইনাস আর টু করতে পারো, বাট আর টু মাইনাস আর ওয়ান করতে পারবা না, মনে থাকবে। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, অর্থাৎ স্যার যোগের বেলা কি এই সমস্যা হবে? যোগ তো যোগে, যোগে তার কোনো প্রবলেম নাই, তাই না? তুমি দেখো 5 যোগ 3 যেই কথা, 3 যোগ 5 একই কথা, বাট 5 মাইনাস 3 যেই কথা, 3 মাইনাস 5 কিন্তু এক কথা না। এই দুইটা কি সমান? সমান না। না স্যার। এই দুইটা কিন্তু সমান। যোগের ক্ষেত্রে তোমার কোনো বাছ বিচার নাই, কোনো প্রবলেম নাই, বাট বিয়োগের ক্ষেত্রে এটা লক্ষ্য রাখতে হবে। তা সহজ বুদ্ধিটা হলো মনে রাখার, তুমি কোথায় মানটা বসাবে ক্যালকুলেশন করে রো ওয়ানে বসাইবা, তাই না? আর ওয়ানে রো ওয়ানে বসাবা, তাহলে রো ওয়ানের সাথে যেন কখনো মাইনাস ওয়ান মাইনাস টু এরকম কিছু না থাকে। দেখো এখানে আর ওয়ানের সামনে কি আছে? মাইনাস। এটা যেন না থাকে কোনোভাবেই। জি স্যার। ইভেন এখানে কোনো কিছুই রাখা যাবে না। তুমি কিন্তু যদি চাও যে স্যার তাহলে এটা করতে পারবো আমি, যে আর ওয়ান রে 2 দ্বারা গুণ করবো তারপরে আর টু বিয়োগ দিব, এইটাও করা যাবে না। এটা করতে হইলে এখানে আবার হাফ দেওয়া লাগবে। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, এখানে ভুলগুলি করো তোমরা। যদি তুমি 2 আর 1 মাইনাস আর 2 করো তাহলে কি হয় ঘটনাটা একটু বোঝাই। ঘটনাটা হয় এরকম যে তুমি আর ওয়ানের মানগুলোকে দ্বিগুণ করবা, এরপরে আর টু থেকে বিয়োগ দিবা, আর টু বিয়োগ দিবা, তাই না? তাহলে আর ওয়ানের দ্বিগুণ করো, তাহলে হলো 2a, এর থেকে বাদ যাবে আর টু মানে ডি, এখানে হবে 2b মাইনাস ই, এখানে হবে 2c মাইনাস এফ, তাই না? বিষয়টা এমন। কিন্তু তুমি যদি এখানে 2 লেখো, বাড়তি একটা কাজ এখানে করতে হবে, এখানে হাফ দেওয়া লাগবে। বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ সবচেয়ে ভালো বুদ্ধি হইল এই যেই যেই সারিতে তুমি মানটা বসাইবা সেই সারির সাথে +1 গুণাকারে রাখা, +1 গুণাকারে রাখা। ওকে, এটা সবচেয়ে ভালো বুদ্ধি। দেখো আমরা এখানে যদি 2 না দিতাম তাহলে এটার সাথে আর ওয়ানের সাথে কি থাকতো? গুণাকারে +1। দেখো এখন আর ওয়ানের সাথে +1 আছে। এই তথ্যটা যদি মনে রাখতে পারো তুমি অনেক সমস্যার সমাধান পেয়ে যাবে। তো মনে থাকবে বিষয়গুলা? যদি মনে থাকে তাহলে আমরা কিছু প্র্যাকটিস করি, কিছু নির্ণয় এখন প্র্যাকটিস করি আমরা একটু। বই আছে সবার কাছে? জি স্যার। এসইও আমাদের বই তো মনে হয় সবার কাছে নেই। আমি তোমাদের তো পিডিএফ এর লিংকটাও দিতে মনে ছিল না, আমি দেখি। তোমরা একটু খুঁজো, না পাইলে আমি দেখি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমার একটা পিডিএফ আছে, এখানে আমি এটা একটু ওপেন করি। আর এই সেশনটা বোধহয় শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমরা 10-15 মিনিটের জন্য আরেকটা সেশনে যুক্ত হব, সেখানে আমরা কিছু প্র্যাকটিস করব। আচ্ছা, আমি একটু পিডিএফটা বের করছি, তোমরা যাদের কাছে এসইও আহমেদ স্যারের বই আছে বইটা একটু বের করো।
একেবারে শুরুতে আচ্ছা দেখো আমার এটা ওপেন হতে কি প্রবলেম হচ্ছে, অ্যাপসও কাজ করে না ঠিক মতো। আচ্ছা দেখো এখন আমরা একদম